দীপের এই অবস্থার জন্য দীপের মা এবার রেগে ঝাঁপিয়ে আর ঋষভকে ঘাড় ধাক্কা দিয়ে ওদের বাড়ি থেকে বের করে দিল দীপের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপ ঝাঁপিকে অনেক কথা শোনাতে থাকে আর বলতে লাগলো, এটা করা তোর একদম ভালো হয়নি। কাসার পরিবারটাকে কাসাইকে ম্যানেজ করতে দে, তুই কেন ওদের মাঝখানে ঢুকেছিস? আর তখনই চুন্নি অজয়দের নিয়ে আসে আর বলতে লাগলো, জানিস কালকে কি কাণ্ডটা করেছে ওরা? আর সবটা খুলে বললে তখন চাপে প্রচণ্ড রেগে যায় অজয়ের উপরে। আর রেগে বলতে লাগলো, তোরা কি করে এটা করতে পারলি? এবার এবার কি হবে? দীপ তখন বলতে লাগলো, নির্ঘাত নির্ঘাত আজকে কাসাইয়ের পরিবারে কাসাইকে ছেড়ে কথা বলবে না, ওকে আজকে বাড়ি থেকে বের করে দেবে। ঝাঁপি তখন বলতে লাগলো, আমাদেরকে এক্ষুনি কাসাই বাড়িতে যেতে হবে, কাসাই এখন কি অবস্থায় আছে সেটা জানতে হবে। তখন দীপ বলতে লাগলো, কেউ যাবে না, চুন্নি আর ঝাঁপি আয় তোরা, আমাদেরকে যেতে হবে। অন্যদিকে দেখা যায় বাড়িতে প্ল্যান করতে থাকে নীলুর বাবা মা আর বলতে লাগলো, এবার পুরো ঘর এমনভাবে রং দিয়ে উড়িয়ে ফেল, ওই মহারানী আসলে সবটা পরিষ্কার করবে। আর তখনই নীলুকে সাথে নিয়ে চলে আসে কাসাই। আর কাসাই এসে বলতে লাগলো, কি মা, কি ভেবেছেন? তখনই শাশুড়ি বলে উঠে, এই তুই কোথাকার মহারানী রে? কোথাকার মহারানী? ঘরদোরগুলি কে পরিষ্কার করবে? কাসাই তো সিদ্ধি খেয়ে নিয়েছে, সেটা নীলুও জানে না। এদিকে কাসাই বলতে লাগলো, কি শাশুড়ি মা, আপনি কি বলছেন? আপনি ভেবেছেনটা কি? নীলু তখন বলতে লাগলো, এই কাসাই তুমি কি করছো? এদিকে ঝাঁপি, দীপ আর চুন্নিরা বাইরে লুকিয়ে জানলা দিয়ে দেখতে থাকে। কাসাই তখন বলতে লাগলো, খবরদার তুমি একটা কথাও বলবে না। আমি তোমাকে অনেক সাহসী ভেবেছিলাম, তুমি যে এতটা ভীতু সেটা জানি না। আচ্ছা শাশুড়ি মা, আমি তো যাওয়ার সময় ঘরদোরগুলি এতটাই রং দেখিনি, তাহলে এগুলি আপনারা ইচ্ছে করে দিয়েছেন? এগুলি পরিষ্কারটা কে করবে? কে করবে পরিষ্কারটা? তখন কাসাইয়ের শ্বশুর বলতে লাগলো, কেন? তুমি করবে। তখন প্রচণ্ড রেগে যায় কাসাই। কাসাই তখন বলতে লাগলো, আপনারা কি ঘরদোরগুলো পরিষ্কার করবেন? আর কি বাসর ঠাকুর, আমাকে না বলেছিলেন আমি নাকি ছোট ছেলে-মেয়ের মতো দোল খেলতে যাচ্ছি, এবার আপনি? তখন নীলু বলতে লাগলো, কাসাই, কাসাই তুমি এটা কি করছো? কাসাই তখন বলতে লাগলো, খবরদার আজকে কোনো কথা বলবে না। আমি ভেবেছিলাম ওই পরিবারটা ভালো। তুমিই বলেছিলে ওদের সাথে মানিয়ে চলতে, কিন্তু ওদের সাথে না মানিয়ে চলা যায় না। তুমি জানো না ওরা কতটা ভয়ঙ্কর। ওরা আমার সাথে কি করেছে তুমি সেটা জানো না। এদিকে নীলুর বোন বলতে লাগলো, "এ দাদা, বৌদি কি গাঁজা খেয়ে এসেছে?" তখন এই কথা বলার সাথে নীলু তখন বলতে লাগলো, "আমি তো জানি না।" এদিকে কাসাই বলতে লাগলো, "এই তুই হলি নাটের গুরু। তুই সবসময় আমার পিছনে লাগিস। তোকে আজকে আমি ছাড়ব না। দাঁড়া, আমি তোর কি অবস্থাটা করি।" এই বলে রান্নাঘর থেকে গরম জল এনে হাতটা চুবিয়ে দিয়ে বলতে লাগলো, "এই আর আমার পিছনে লাগতে আসবি? যদি আমার পিছনে লাগতে আসিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এক্ষুনি ঘর-দুয়ারগুলো পরিষ্কার কর।" আর শাশুড়ি মা, "আপনি কেন বসে আছেন?" তখন শাশুড়ি বলতে লাগলো, "আমার পায়ে ব্যথা।" তখনই একটা ব্যাট নিয়ে এসে বলতে লাগলো, "এবার কি আমি ব্যাটটা ঘুরাবো সবার মাথার উপরে?" তখন ভয় পেয়ে যায় সবাই। আর বলতে লাগলো, "বাসুর ঠাকুর, এবার আপনি হামাগুড়ি দিন। আপনি না আমাকে বলেছেন আমি ছোট মানুষ, এবার আপনি ছোট ছেলের মতো হামাগুড়ি দিতে থাকেন।" এদিকে দীপ ঝাঁপিকে বলতে লাগলো, "এটা ভালো করছে না কাসাই। কাসাই এটা কিছুতে ভালো করছে না। এর ফল কাসাইকে ভোগ করতে হবে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "বেশি কথা বলবেন না তো, একদম বেশি কথা বলবেন না।" অন্যদিকে কাসাই সোফার মধ্যে ঘুমিয়ে পড়ে আর বলতে লাগলো, "তাড়াতাড়ি যেন কাজটা হয়ে যায়। আর কি, কি শ্বশুর ঠাকুর, আপনি আমার দিকে এভাবে ড্যাব করে তাকিয়ে আছেন কেন?" এদিকে নীলু বারবার কাসাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কাসাই তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার তুমি একটা কথাও বলবে না। ওরা আমার সাথে কি করেছিল তুমি সেটা জানো না। আর বাসুর ঠাকুর, উম আপনি হামাগুড়ি দিন। আর শ্বশুর, আপনাকেও বলছি মাথায় ঘোমটা দিন, ঘোমটা দিন বলছি।" তখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে শ্বশুর তার ধুতির অর্ধেক অংশ দিয়ে মাথায় ঘোমটা দেওয়ার বলতে লাগলো, "এবার ঘোমটা দিয়ে দাঁড়াতে থাকুন। তারপর তো লাগবে আসল বৌমার মতো।" অনেক জ্বালিয়েছে ওরা, অনেক জ্বালিয়েছে। জাবি তখন দীপকে বলতে লাগলো, "হ্যাঁ, কাসাইদের সাথে যা হয়েছে তার জবাব যদি কাসাইদের নিজেই দিতে তাহলে আপনার অসুবিধাটা কোথায়? আমার উপর চেঁচামেচি না করে না কাসাইদের সাথে কি হয়েছে সেটা একবার ভেবে দেখুন।" এদিকে কাসাই বলতে লাগলো, "আমার বড্ড ঘুম পাচ্ছে। আমার না শরীরটা কেমন করছে।" এই বলে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় ঝাঁপি, দীপ, তারপর চুন্নি ওরা রাস্তা দিয়ে আসতে থাকে। তখন দীপ প্রচণ্ড রাগারাগি করতে থাকে ঝাঁপির সাথে আর বলতে লাগলো, "শুন, তুই আমার বোনের ব্যাপারে একদম নাক গলাবি না। তুই ভাড়াটিয়ার মতো থাকিস।" ঝাঁপিও তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "শেষ পর্যন্ত তুই আমাকে এই কথাটা বলতে পারলি? কি করে পারলি? আমি ভাড়াটিয়া, তাহলে ভাড়াটিয়াদের রাখতে কে বলেছে? আমার বাড়িটা কালকে মেরামত হয়ে যাবে, তারপর আমি চলে যাব।" তো দূর বাবা, তোর সাথে এক রাস্তায় যাব না, আমরা আলাদা রাস্তা যাব। এই বলে ওরা আলাদা রাস্তায় চলে যায়। এদিকে দীপও রাগারাগি করে আলাদা রাস্তায় চলে যায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে ঝাঁপিয়া চুন্নিকে কয়েকজন হোলি খেলে ফিরছিল আর ওরাও কিন্তু সিদ্ধি খেয়ে নিয়েছিল। ওরা ওদেরকে বলতে লাগলো, "এই দাঁড়াও মামুনিরা, কোথায় যাচ্ছ? তোমাদেরকে একটু রং মাখিয়ে দিই।"
ঝাঁপি তখন বলতে লাগলো, "মা ছাড়া লোকে এবার কি করব? কি করব? ওরা কেন আমাদের পিছন, পিছন এভাবে আসছে?" এরপরে ওরা চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলে আর বলতে লাগলো, এবার দেখো তোমাদেরকে একটু রং লাগিয়ে দিই।" ঝাঁপি তখন বলতে লাগলো, "এই খবরদার আমার সামনে আসবি না। আসলে কিন্তু একদম মুখ ভুতা করে দেব।" এই কথাটা বললে তখন ওই ছেলেগুলি আরো রেগে যায় আর বলতে লাগলো, "দাঁড়া, আজকে তোদের অবস্থা কি করি?" এই বলে যখন ঝাঁপি আর চুন্নিকে তুলে নিয়ে যেতে আসে তখনই ঋষভ এসে ওদেরকে বাঁচাতে চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে ঋষভের মাথায় ওরা এমনভাবে আঘাত করে যে ঋষভ সেখানেই পড়ে যায়। আর তখন সেই মুহূর্তে দীপ সেখানে চলে আসে আর দীপও ওদের সাথে মারামারি শুরু করে। মারতে, মারতে হঠাৎ করে একজন সেখানে গুন্ডা একটা বোতল ভেঙে দীপেরকে মারতে যাবে আর দীপ তখন তার হাতটা ধরে ফেলে। আর ওই কাঁচের বোতল দিয়ে দীপের অনেকটা হাত কেটে যায়। আর তখনই যাবে বলতে লাগলো, "এই তোমার অনেকটা হাত কেটে গেছে। দেখি, দেখি, দেখি।" কিন্তু দীপ তখন বলতে লাগলো, দেখতে হবে না, দেখতে হবে না। তোর আর আমার সম্পর্ক আলাদা। তুই উই আ দেখতে হবে না।" কিন্তু কিছুতে ঝাঁপি কোনো কথা শুনে না। ঝাঁপি তখন দীপের হাতটা শক্ত করে ধরে। আর দীপ হাতটা ছাড়ানোর চেষ্টা করলে দীপের সেই রক্তমাখা হাতটা লেগে যায় ঝাঁপির গালে। তখন চুন্নি হেসে বলতে লাগলো, "কিরে দিদিভাই, কিরে দাদাভাই, তোরা না বলেছিলি তোরা রং খেলবি না? এখন তো দেখছি গায়ের রক্ত দিয়ে তোরা একে অপরের সাথে হোলি খেলে নিয়েছিস।" এদিকে সেটা ঋষভ দেখে কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যায় দীপ তখন বাড়িতে চলে আসে। আর দীপের এই অবস্থা দেখে দীপের মা বলতে লাগলো, কি করে আমার ছেলের এমন সর্বনাশটা হলো? ওই মেয়েটার জন্য, ওই অলক্ষিণী মেয়েটার জন্য সবটা হয়েছে। ইনকা তখন বলতে লাগলো, "আমি ব্যান্ডেজ করে দিই?" তখন দীপ বলতে লাগলো, "মা করছে তো, তোকে কিছু করতে হবে না। আমি বলছি না তোকে কিছু করতে হবে না।" এদিকে ঋষভের মনটাও খারাপ হয়ে যায়। ঋষভও বাড়ি ফিরে আসে। অন্যদিকে ঝাঁপি বলতে লাগলো, "আমার জন্য উনি বারবার আঘাত পান। না, আমাকে আমাকে এর একটা ব্যবস্থা করতে হবে।" এ বলে ঝাঁপিও বাড়ি ফিরে আসে। এদিকে দীপের হাতে দীপের মা ব্যান্ডেজ করতে থাকে আর বলতে লাগলো, "ওই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়বো না। ওই মেয়েটার জন্য আজকে আমার ছেলের এত বড় সর্বনাশ হয়েছে। ওই মেয়েটা আজকে বাড়ি ফিরে আসুক, তারপর আমি কি করে দেখি।" এই কথাগুলি বলতে থাকে। এদিকে ঝাঁপি রাস্তায় একা, একা হাঁটতে থাকে। আর অনেক কষ্ট হতে থাকে ঝাঁপির মনে দীপের সে কথাগুলি ভেবে। ওইদিকে কাসাইয়ের জ্ঞান ফিরে আসে। কাসাই যখন ঘুম থেকে উঠে তখন নীলু ভিডিওটা দেখিয়ে দেয় যে কাসাই কি কাণ্ডটা করেছে আজকে বাড়িতে শ্বশুর-শাশুড়ি সবার সাথে। কাসাই তখন বড্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "নীলু এবার কি হবে? আমি কি করব? কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না।" নীলু তখন বলতে লাগলো, "আমি তো তোমাকে বারবার বলছিলাম, তুমি কি খেয়েছিলে?" তখন কাসার মনে পড়ে যায় সে লচ্ছি খেয়েছিল আর লচ্ছির মধ্যে ওরা না সিদ্ধি মিশিয়ে দিয়েছে। কাসাই তখন বলতে লাগলো, "আমি কি করব? ওরা না নির্ঘাত সিদ্ধি মিশিয়ে দিয়েছে তাই আমার এমন অবস্থাটা হয়েছে।" এদিকে দীপের হাতের ব্যান্ডেজ করার সময় যখন ঝাঁপি বাড়ি ফিরে আসে তখনই রেগে যায় দীপের মা আর বলতে লাগলো, "তোমার জন্য আজকে আমার ছেলেটার এমন অবস্থা হয়েছে, তোমাকে আমি ছাড়বো না।" তখন ঋষভও সেই মুহূর্তে চলে আসে। আর ঋষভকে দেখেও প্রচণ্ড রেগে যায়। তারপরে ঝাঁপিকে চড় মেরে ঘাড় ধাক্কা দিয়ে ঋষভের সাথে বাড়ি থেকে বের করে দেয় দীপের মা।